আজকে নাকি এনসিপির মিতুরে ইচ্ছা মতো পুলিশে ধাপানি দিছে, কাহিনীটা কি একটু বলেন তো। আসলে সাব্বির, এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ নামে একটা কথা আছে। কিরকম? এই সিলেটের মাটি আমরা সব সময় মনে করি যে সিলেটের মাটিটা প্রচন্ড পবিত্র একটা মাটি, শাহজালাল শাহপরানের ঘাটি। ঘাটি সেই জায়গায়। একটা সময় দেখছিলাম এই হাসনাত সার্জিস্তারা শাহজালাল শাহপরানের মাজার শরীফের ভেতরে ঢুইকা সেইখানে তারা মিছিল করে, যেইখানে আমরা আল্লাহ আল্লাহ নাম ছাড়া অন্য কিছু নেই না। তো এটা আল্লাহর গজবও বলতে পারো। আজকে দেখো সাধারণ পাবলিক খেপছে। গতকালকে বলা হয়েছিল যে এটা বিএনপি, আমি তোমার এখানেই বলছিলাম যে এটা বিএনপি করে নাই, এটা জামাতেই করাইতে চাইছে যাতে অন্য কাহিনীগুলো সামনে না আসে, এটা জামাত করাইতে চাইছে। সেই জায়গায় আজকে সাধারণ পাবলিক, এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কি জানো, একটা ভিডিও দেখা সেখানে দেখা গেল একটা অ্যাম্বুলেন্সে মরা লাশ, ওই ফ্যামিলি আইসা ব্লক দিয়ে দিছে রাস্তা। তার মানে মানুষ এদেরকে কত বেশি ঘেন্না করে, ঘেন্না করলে তার আত্মীয়ের লাশ অ্যাম্বুলেন্স এনে রাস্তার বিছখানে দাঁড়া করা দিয়েছে, এদের আসতে দিও না। পাবলিক পাবলিক এটা। তার মানে সিলেটের মানুষ চায় নাই যে এই নষ্টগুলো আইসা এখানে এই উৎপাত আবার করুক, এটা চায় না। যার কারণে পাবলিক খেপে দাঁড়াইছে, পুলিশ বাধা দিছে। এখন পুলিশে ধাক্কা দিছে, পুলিশ যখন তারা ধাক্কা দিছে তখন বলছে আমার গায়ে হাত দিলি কেন? কিরে বাবা, তুই পুলিশে ধাক্কা দিবি, তুই মারবি, তুই মাইরা ভিতরে যাইতে যাবি, তোরে কি ফুলের মালা দিয়া বরণ করে নেব? এটা কি সেই তোদের গত 18 মাসের সেই মব রাজত্ব পাইছস? তবে এই জায়গায় একটা জিনিস, যে প্রশাসন, ছাত্র দল, বিএনপি কে ধন্যবাদ দেওয়ার মতো একটা জিনিস, যে ওরা সাধারণ পাবলিক কে বুঝাইতে সক্ষম হয়েছে যে এগুলা নষ্ট। আর সাধারণ পাবলিকও বুঝা গেছে যে এরা লুটপাটে জড়িত, এরা কোনো ভালো কাজে জড়িত নাই। দেখো তোমার এনসিপি তে কারা গেছে। এনসিপি ওই যে যখন আসছে মব করছে, টপ করছে, এগুলো সব তোমার ছাত্রী পোলাপাইন যায় ওখানে জয়েন করছে। কারণ এরা দেখলো যে একটা নতুন দোকান খুলছে, চান্দাবাজি করে মোটামুটি পয়সা করে কামান যাবে, এরা ঢুকে গেছে ভিতরে। ঠিক এই ধরনের ছাত্রী পোলাপাইন কিন্তু সব দলেই আছে, আওয়ামী লীগেও ছিল, বিএনপি তেও আছে, আর এইখানে হচ্ছে খুব বেশি। কোথায়? এই ছাত্রীদের সাথে খুব বেশি এনসিপিতে। এবং এনসিপিতে নতুন দোকান, তো এটা নতুন দোকান, ভালো ইয়ে করতে পারতেছে। এবং বিএনপির সঙ্গে ক্ষমতা আজকে 5 মাস, এই 5 মাসেও এরা তাদের ইচ্ছা মতন, মন মর্জি মতন কিন্তু এই গুন্ডামি মাস্তানি করে যাচ্ছে। মানে এমন একটা অবস্থা যে তাদের ঠেকানোর কেউ নাই, এই দেশ তাদের হয়ে গেছে। এই অল্প কয়েকজনের সার্জিস, নাহিদ, হাসনাত, ওই হারামজাদা ওইটা। কালকে সে বক্তৃতা দিতেছে কি 24-এ সে অস্ত্র কোথায়, অস্ত্র নিয়ে আসো। মানে তুমি ভাই উস্কানিমূলক বক্তব্য দিবা আর পাবলিক শুনবে, ওই দিন গেছে গা। কারণ তোমরাই শিখাইছো না কিভাবে মব করতে হয়, কিভাবে ঠেকাইতে হয়, এখন পাবলিক ঠেকাইতেছে। এটা টোটালি সাধারণ পাবলিক ঠেকাইতেছে, এখানে কারো ক্রেডিট নেই। অবশ্য দুই এক জায়গায় দেখছি, দুই একটা পোস্টে দেখছি আমি যে ওই যে কিছু কিছু ছাত্রলীগ নামদারি লোকজন কইতেছে আমরা ঠিকই আছি। অবশ্য এখন আমি মাঝে মধ্যে খুঁজি এরকম ঘটনা হইলে, তখন দেখি যে কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতা কয় কিনা যে হ্যাঁ আমরা করেছি, এটা আমি খুঁজি কিন্তু পাই না। এখানে হচ্ছে টোটালি সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণ নিজের ইচ্ছায় গেছে, কোনো নেতার ইচ্ছায় না, কেউ বুঝাই আনে না, এরা নিজের ইচ্ছায় যায় এই আন্দোলন করছে, নিজের ইচ্ছায়। পাবলিক অতিষ্ঠ, পাবলিক অতিষ্ঠ যাবে না কেন? পাবলিক অতিষ্ঠ। এবং এইটা আগামীতে যেই রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসেন বা থাকেন, তাদের জন্য একটা সিগনাল যে ভাইয়া আপনারা সাবধান হয়ে যান, আপনাদের কাপড় খোলার সময় কিন্তু একদম সন্নিকট, পাবলিক আপনাদের আর ছাড়বে না, আপনাদের কাপড় যে কোনো মুহূর্তে খুলবে। সুতরাং সবার জন্য, সব দলের জন্য এটা একটা সিগনাল। এখন দলগুলো যদি বুঝে আর কি, যেন একজন লেখা, আরে ভাই এরা তো দেশটাকে একবার অশ্লীলতা সৃষ্টি করে দিচ্ছে, এদের উপর জনগণ খেপে না কেন? আরে ভাই জনগণ খেপছে, জনগণ যা খেপছে খেপছে, আপনারা কোথায়? আপনারা যারা খালি লেখেন, কমেন্টস করেন, মেসেজ করেন, আপনারা কোথায়? আপনারা কি জনগণের বাইরে? আপনার নবাব জাতারে ভাই, খালি আপনি আছেন যে গরিব বেঞ্চের পোলাপাই নেমে মরুক, আর আপনারা খালি মেসেজ দিবেন আর ওই টেলিগ্রাম গ্রুপে চেহারা না দেখায় কথা কইবেন। আপনারা কি ওই যে পায়ু যোদ্ধা হুজুরদের মতন নাকি, যে চেহারা দেখাইতে লজ্জা পান? এসব চেহারা দেখাইয়া, এইসব চেহারা দেখাইয়া কথা বলে। আপনার সব নেতাদের কথাই বলতেছি, সবার কথাই বলতেছি, চেহারা দেখান। আর চেহারা যদি না দেখান তাহলে বুঝে নিব যে আপনার পায়ু যোদ্ধা। আপনার ওই যে হোটেল থেকে ধরা যে মুখের নেকাব বাইন্দা ঘুরে, আপনাকে ওই ধরনের লোক যে আপনার চেহারা দেখাইতে লজ্জা পাইতেছে। কিছু প্রশ্ন আছে।
বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই আগস্টের ছাত্র জনতার সংবিধান বিরোধী বিদ্রোহের মাধ্যমে সংবিধান উপেক্ষিত হয়ে গেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান বহাল রেখে মীমাংসা কিভাবে করবেন? প্রশ্নটা আরেকটু করাই। মানে আমাদের কাছে প্রশ্ন করছে যে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে এটা তো সংবিধান বিরোধী আন্দোলন হয়েছে এবং এটার মাধ্যমে সংবিধানকে একবার উপেক্ষিত করা হয়ে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সংবিধান বহাল রেখেই তিনি সমাধান আনবেন, সে নিয়ে মীমাংসা কিভাবে করবেন যদি সংবিধান উপেক্ষিত হয়ে থাকে? মানে এরা চাচ্ছে একবার উপেক্ষিত হয়েছে মানে আবারও। না, এখন সংবিধান উপেক্ষিত হয়েছে বলতে ওনারা কি বুঝাইতে চাইতেছে? সংবিধানটা কোথায় উপেক্ষিত হয়েছে বলে মনে হয়? আমার কাছে তো মনে হয় না সংবিধান এটা উপেক্ষিত কেমনে মনে হয় না? না, এই জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। কেমনে মনে হয় না? কারণ এই আন্দোলনটা তো ছিল সম্পূর্ণ একটা স্ক্যাম, মেটিকুলাস ডিজাইনের অংশ, $29 বিলিয়ন বিনিয়োগ। বিনিয়োগ এটা আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা বুঝেন নাই কেন? এই যে এনজিওর মাধ্যমে পয়সাগুলো আসছে, এই আন্দোলন খারাপ হয়েছে, আপনারা বুঝেন নাই কেন? এত বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতারা কেন আপনাদের পক্ষে মানুষ দাঁড়ায় নাই? কি বলবেন আপনি? আপনি এইটা সংবিধান বিরোধী, তাহলে তো 1990 সালে হোসেন মোহাম্মদের এই এরশাদের বিরুদ্ধে যেটা হচ্ছে সেটাও সংবিধান বিরোধী, সেটাও সংবিধান বিরোধী। আমরা খালি এক চাটিয়া $29 মিলিয়ন আসছে, ও এরকম কয়েক বিলিয়ন ডলার তো ইন্ডিয়া ককরোচ পার্টির কাছেও গেছে। ওদের সরকার, ওদের গোয়েন্দা বুঝতে পারলে আপনারা বুঝতে পারেন না কেন? নাকি আপনারা বলুন যে আপনারা চাঁদের দেশে ছিলেন ওই সময়? এই আন্দোলনে আমার হিসেবে তো সমস্ত নেতারাও জড়িত ছিলেন, আপনাদের ওনারাও খাইছেন, না হলে ওনারা এখন চেহারা দেখেন। এগুলোর নাম যদি আপনার কাছে জানা থাকে, একটা দুইটা চাইলে আপনি এক্সপোজ করতে পারেন। না, তা না হলে একেবারে নীরব থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। নাম জানা থাকে না। দেখো, আমার কাছে যদি নাম থাকে আমি এক্সপোজ করতে পারি বা আমি বলতে পারি, সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে এই সমস্ত প্রশ্ন আমার যে ভাইয়েরা করে, যে বিজ্ঞ ভাইয়েরা করে, তাদের কাছেই আমার প্রশ্ন যে বাইরে আপনাদের নেতারা কই ছিল? আপনাদের নেতারা বুঝেন নাই কেন? আন্দোলন তো সারা বাংলাদেশ হয় না, ঢাকার চট্টগ্রাম হয়েছে। আপনাদের ঢাকায় আর চট্টগ্রামে যেসব ভাড়াটিয়া নেতা বসায় রাখছিলেন বিভিন্ন জায়গা থেকে আইন না, ওনাদের দায়িত্বটা কি ছিল? ওনাদের কোনো দায়িত্ব ছিল না? কোথায় ছিলেন আপনারা? অবশ্যই ছিল। এটা জিগেলে আপনারা কি করবেন? জুলাইয়ের আগস্ট তো বহুত পরে করছে। আপনারা তো জুন মাসে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভেগে গেছেন কেন? পুলিশ, আর্মি, বিডিআর সবই তো আপনাদের ছিল, আপনারা ভেগে গেলেন কেন সব সাইরা? ওগুলো জিজ্ঞাসা করলে, এগুলো যদি বলো তখন বলো যে ভাই উনি মনে হয় পুরাই আওয়ামী বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। না 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 না, অথচ আপনাদের জবাবগুলো দিতে হবে তো। কোথায় ছিল আপনাদের গোয়েন্দা সংস্থা? রাইট। আপনি সামান্য একটা ছাত্রলীগ যুবলীগের হাজার হাজার এনজিও হয়েছে, সব এনজিওর চেয়ারম্যান হয়েছে কে? সব আওয়ামী লীগের নেতারা। এই সব ওখানে যে বিদেশি ডলার আসছে, কারা কারা খাইছিলেন ওই ডলার? ওইসব এনজিওর মাধ্যমে ডলার আইনা এই সারা বাংলাদেশে এই উত্তেজনা সৃষ্টি করার পেছনে কি আপনাদের দায়িত্ব কি সামান্যতম ছিল না? এনজিও গুলোতে যে অবৈধ পয়সা আসে, এটা কি আপনারা জানতেন না? এনজিওর একটা ব্যুরো থাকে যারা কিনা এই ট্রানজাকশন গুলো মেইনটেইন করে, দেখভাল করে। তারা কি জানতো না? হ্যাঁ, এত 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 টাকা পাইলো জামাত গোষ্ঠীরা, তারা জানলো না? এখন তুমি লুঙ্গির নিচে আপনি জামাত রাখবেন, লুঙ্গির নিচে আপনি জামাত রাখবেন, তারা যদি এখন আপনার বিচিতে কামড় দেয়, দোষ হয়ে যাবে, মানে কামড় দিছে, লাফাচ্ছ। কিন্তু যখন লুঙ্গির নিচে ঢুকেছিলেন তখন মনে ছিল না? আমি তোমার এখানে একটা কমেন্টস খেয়াল করতেছি, বৃত্তের বাহিরে এক ভাই, ওনার নাম বৃত্তের বাহিরে, উনি লেখছেন আপনি কোথায়? ওরে ভাই, আমি কোথায় সেটা তো জানা আপনার জন্য দরকার নাই। না, পুরো দুনিয়া জানে আপনি কোন দেশে। সারা দুনিয়া জানে। আর আমি গত 20 বছরও আপনার দেশে ছিলাম না, গত 20 বছরও আমি দেশে ছিলাম না। আমি কোথায় সেটা আপনি এখন জানতে চাইতেছেন? সারা দুনিয়া জানে আমি কোথায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি দর্শকদের কাছে অনুরোধ করব। যেই না বলছি ওনাদেরকে যে ইয়ে থেকে করেন, ওই যে আপনাদের চেহারা দেখান না কেন, শরম লাগে, এই জন্য উনি দেখছে আপনি কোথায়। আচ্ছা, আর আমি দর্শকদের প্রতি অনুরোধ করব আপনারা গঠনমূলক প্রশ্ন করুন যাতে আমরা উত্তরটা নিতে পারি। তবে রাশেদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আজকে এই যে এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা পুলিশি দমন পীড়নের ছবি বলতে পারি।
এই ছবিটা আসলে কিসের? আজকে কি ঘটেছে এমন যে নারীর গায়ে এটা হাত ওখানে দিল বা যে এই ধরনের? আমাদের ডাক্তার মিতু বা হাতুড়ি আপা যাকে বলা হয়, উনি পুলিশের উপরে ওনার পোলাপাই নিয়ে ঝাঁপাই পড়ছেন, তখন পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। আপনি যখন ঝাঁপাইয়া পড়বেন তখন আপনার একটু ধাক্কাধাক্কি হবেই। ওই সময়কার কেউ একজন একটা ছবি তুলছে, তুইলে এখন নারী নির্যাতন বিশাল। আর ঘটনা হচ্ছে অবস্থাটা এমন যে আচ্ছা, এই ওনারা কাহিনী। যাইয়া পুলিশে মারতে পাবেন, কিন্তু পুলিশ ছুইলেই ওটা নির্যাতন হয়ে যাবে। ওনারা পুলিশ মাইরা লটকায় দিতে পারবেন, পুলিশ অ্যারেস্ট করলেই ওইটা বিশাল সমস্যা হয়ে যাবে। পুলিশের অবস্থা। আর এখন ঘটনা হচ্ছে যে মাহাদিনা কি মেহেদি একটা ছিল না ছেলে, যিনি গর্বে হ্যাঁ, হবিগঞ্জে। বলেছিলেন যে ও সঞ্জয়কে আমরা মেরেছি, আমরা জ্বালিয়েছি, উনি এদের নিরাপত্তা দিতে পারলো না কেন? এত বড় একটা ভাই আমাদের, উনি তো নিরাপত্তা দেওয়ার কথা ছিল, উচিত ছিল আজকে। ওনার ভয়ে তো সারা সিলেট শহর কাঁপে। আর একটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা জানি না, গতকালকে যখন এই যে হাসনাত সার্জিস এরা যখন হবিগঞ্জে এই নাটকটা মানে প্লে করছিল, ওই সময় কিন্তু পাবলিক কিন্তু ব্যাপকভাবে খুশি হয়েছিল যে জনগণ যে এদের উপর যে প্রতিহত ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মধ্যরাতে আমরা দেখতে পাই পরিবাগের ব্রিজে আবার এবি জুবায়ের, ঢাকসু ভিপি এবি জুবায়ের হিজড়াদের সাথে একটা আকামের সঙ্গে জড়িয়ে পড়েছিল গতকালকেই, যেখানে হাসনাত সার্জিস মার খাচ্ছে দলের ইমেজ বাঁচানোর জন্য, সেখানে তাদের সতীর্থ সেই হিজড়ারে টাকা না দিয়া রীতিমতো কট খায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা আপনার নজরে এসেছে কিনা বিষয়টা? নজরে এসেছে বিষয়টি, কিন্তু আমি খুব মজা করে দেখতেছি। কারণ মনে আছে হেফাজতের আন্দোলন 2013 সালে, ওই আন্দোলনকে রাইখা মামুনুল্লাহ 501 নম্বর রুমে গিয়েছিল, কারণ আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে উনি একটু রিল্যাক্সে গিয়েছিল। তো এবি জুবাইরও এরকম, যে এইসব আন্দোলন করতে করতে এই শাহবাগ, তারপরে রাজুতে আয় করতে করতে উনিও টায়ার্ড হয়ে একটু গেছিলেন, ওইদিকে ব্রিজের কাছে গেছেন, সেইখানে যায় এইসব হয়েছে। এটা আসলে অন্যরকম, এটা উনি রিল্যাক্স করার জন্য গেছেন বলে আমার মনে হয় আর কি। তো ওনারা যাইতে পারেন, ওনারা যে আসলে কে কোথায় যান, কে কি করেন, এগুলা এখন এক একজনের এক এক রকম পছন্দ, বুঝলেন? এখন শুনলাম ওই হিজড়া নাকি শ্রম আইনে যায় মামলা করবে শাহবাগ থানায়, পরে থেকে কাজ করা হয়েছে, টাকা দেয় নাই। জি, এটা কি সে করতে পারে আইনত? কোনটা? শ্রম আইনে কি সে মামলা করতে পারে? ওই হিজড়াদের দিয়ে কি জানি কাজ করাইছে, টাকা দেয়নি। এখন শ্রম আইনে যদি এটা শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় তাহলে করতে পারে, আর যদি না পায় তাহলে করতে পারে না। ভাই, বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা দেখলাম যে মাদ্রাসায় যে বলৎকারের কথাগুলা, এটা হেফাজতের আমির বলছে যে মাদ্রাসার বলৎকারের গুলা আসলে এই প্রপাগান্ডা চালাইতেছে, এই ধরনের কোনো ঘটনাই হয় না মাদ্রাসায়।